বিএনপি ক্ষমতা গেলে ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতের আশ্বাস তারেক রহমানের। দেশের শীর্ষ ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক। মনোনয়নের বাছাইয়ে দ্বৈত নীতি প্রয়োগের অভিযোগ প্রার্থীদের। লেভেল প্লেইং ফিল্ড নিয়ে প্রশ্ন, আজ থেকে শুরু হচ্ছে আপিল। যোগসু নির্বাচন পেছানোর আর কোনো ছলছাতুরি নয়, হুঁশিয়ারি বিভিন্ন ছাত্র সংগঠনের। কাল ভোট গ্রহণ নিয়ে শঙ্কা নেই, দাবি কর্তৃপক্ষের। ১৩০০ টাকার এলপিজি সিলিন্ডার কিনতে গুনতে হচ্ছে ২২০০ থেকে ২৪০০ টাকা। সরবরাহ সংকটের অজুহাত ব্যবসায়ীদের, ক্ষুব্ধ ব্যবহারকারীরা। এবার কলম্বিয়া ও কিউবাকেও হুমকি ট্রাম্পের। ঝামেলা না করতে ইরানকেও কড়া বার্তা। বিক্ষোভ দমনে ব্যর্থ হলে রাশিয়ায় পালানোর পরিকল্পনা খামেনির। স্বাগত। এখন বাণিজ্যে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেরিন অ্যানি। বিএনপি সরকার গঠন করলে ব্যবসায়ীদের সাথে নিয়ে গৃহীত নীতিমালার আলোকে ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতের আশ্বাস দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে এমন আশ্বাস দেন তিনি। ব্যবসায়ীদের সঙ্গে ২.৫ ঘন্টার বৈঠক শেষে কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় ব্যবসায়ী নেতারা বলেন, সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে এবং মব কালচার বন্ধ না করলে ব্যবসার প্রসার সম্ভব নয়। বিস্তারিত প্রতিবেদনে। সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দলটির ৭ দিনব্যাপী শোকের ষষ্ঠ দিনে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে আসেন দেশের শীর্ষ ব্যবসায়ী নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা। রোববার সন্ধ্যার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গুলশান কার্যালয়ে আসে বিজিএমইএ, বিসিআই, ডিসিসিআই, এফবিসিসিআই সহ ৩০ শীর্ষ ব্যবসায়ী নেতৃবৃন্দ। ২.৫ ঘন্টা সাক্ষাৎ শেষে ব্যবসায়ী নেতারা সাংবাদিকদের জানান, সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে এবং মব কালচার বন্ধ না করলে ব্যবসার প্রসার সম্ভব নয়। আগামী নির্বাচনে সরকার গঠন করতে পারলে তারেক রহমান একটি ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতের আশ্বাস দিয়েছেন বলেও জানান তারা। ব্যবসায়ীদেরকে ইকোনমি যদি করতে হয়, ব্যবসায়ীদেরকে কিন্তু সাথে নিয়ে কিন্তু করা উচিত, এবং সেটাই কিন্তু আমরা ওনাকে বলেছি। এবং বাংলাদেশের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে এমপ্লয়মেন্ট ক্রিয়েট করা। আমরা চেয়েছি যে সরকার যদি অর্থনৈতিক উন্নয়ন করতে হয়, যে কোনো সরকার যে ব্যবসায়ীদের কনফিডেন্স আনতে হয়। ব্যবসায়ীদের সাথে আলোচনা শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, ব্যবসায়ীরা বিনিয়োগ করতে পারছে না, তাই ব্যবসায়ীদের প্রত্যাশা পূরণে যেসব সংস্কার প্রয়োজন তা নীতিমালার মাধ্যমে বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন তারেক রহমান। সব সমস্যাগুলো আলোচনা হয়েছে এবং উনি খুব ধৈর্য ধরে শুনেছেন সকলের কথা দীর্ঘ সময় ধরে, এবং এগুলোর সমাধানের প্রতিশ্রুতি উনি দিয়েছেন। এর আগে সন্ধ্যায় তারেক রহমানের সাথে বৈঠক করে সাংবাদিক নেতারাও। তারা জানান, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করার আশ্বাস দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মুক্ত স্বাধীন গণমাধ্যমের জন্য যত যা করার উনি সেই অঙ্গীকার ব্যক্ত করেছেন এবং প্রত্যয় ব্যক্ত করেছেন। আমরা আশা করি তার নেতৃত্বে আগামীর বাংলাদেশ আমরা একটা স্বপ্নের বাংলাদেশ হিসেবে বিনির্মাণ করতে সক্ষম হব। এদিন সকালে বেগম খালেদা জিয়ার জন্য খোলা শোক বইয়ে স্বাক্ষর করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টিও। এ সময় দলটির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, মব সন্ত্রাস ও জনগণের জানমালের নিরাপত্তাহীনতা নিয়ে শঙ্কিত তারেক রহমান। মানুষের মধ্যে শান্তি ও সৌহার্দ্য সৃষ্টির বার্তাও দিয়েছেন তিনি। তিনি বললেন যে রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে, বিতর্ক থাকবে, কিন্তু এটাকে কোনো ধরনের সহিংস কোনো ধরনের একটা সংস্কৃতিতে যাতে না যায়, আমরা পুরো জাতিটাকে যাতে নতুন করে কোনো বিভাজিত না করি। দেশকে ঐক্য সংহতির পথে এগিয়ে নিতে বিএনপি কাজ করবে বলেও জানান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই নেতা। সেই নির্বাচনে যাতে আমরা মেহেরিন অ্যানি, এখন, ঢাকা। একই সমস্যা থাকার পরও কারো মনোনয়ন বাতিল, কারোটা বৈধ। কেউ কেউ একই তথ্যে এক আসনে আটকে গেলেও ছাড় পাচ্ছেন অন্য আসনে। কেউ পাচ্ছেন ডিভিউয়ের সুযোগ, কাউকে বলা হচ্ছে নেই পুনর্বিবেচনার সুযোগ। মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তারা দ্বৈত নীতি অবলম্বন করছেন বলে অভিযোগ প্রার্থীদের। এতে লেভেল প্লেইং ফিল্ড তথা রিটার্নিং কর্মকর্তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে। মুজাহিদুর প্রতিবেদনে বিস্তারিত।
গাইবান্ধা ১ আসনে জামায়াতের প্রার্থী মাজেদুর রহমানের মনোনয়নপত্র প্রথমে বাতিল হলেও পরে রিভিউ করে তার প্রার্থিতা বৈধ ঘোষণা করেন রিটার্নিং অফিসার। কিন্তু কক্সবাজার ২ আসনে জামায়াতের আরেক প্রার্থী হামিদুর রহমান আজাদ পুনর্বিবেচনায় আবেদন করলে সেখানকার রিটার্নিং অফিসার জানান রিভিউ করার কোনো বিধান নেই। যে মামলায় হামিদুর রহমান আজাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে একই মামলার সাজাপ্রাপ্ত আসামি জামায়াতের আরেক নেতা রফিকুল ইসলাম খানের প্রার্থিতা বৈধ ঘোষণা করেন সিরাজগঞ্জের রিটার্নিং কর্মকর্তা। জামায়াতের আরেক নেতা সেলিম উদ্দিনও ওই মামলার আসামি, কিন্তু সিলেটের রিটার্নিং অফিসার তার মনোনয়নও বৈধ ঘোষণা করেন। অনৈতিক সুবিধার বিনিময়ে স্থানীয় প্রশাসন নির্দিষ্ট প্রার্থীকে সুবিধা দিয়েছে বলে দাবি বাতিল হওয়া প্রার্থীদের। তো ওনারা কাগজ চেয়েছিলেন, বলতে আপনার সব কিছু ভ্যালিড, শুধু ট্রাইব্যুনাল কি কোন দ্বারায় আপনাকে আদেশ দিয়েছিল, রায় দিয়েছিল, আদেশের অর্ডার কপিটা দেন। অর্ডার কপিটা ওনারা ঠিকভাবে পড়লেন না, আমার আইনজীবীকে আর্গুমেন্ট করতেও দিলেন না। দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত যে জটিলতায় বাতিল করা হয়েছে কুড়িগ্রাম ৩ আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহির মনোনয়নপত্র, ঠিক একই জটিলতা রয়েছে সিলেট ৩ আসনের বিএনপির প্রার্থী যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের হলফনামায়। কিন্তু তার মনোনয়ন বাতিল না করে আপাতত স্থগিত রেখেছেন রিটার্নিং অফিসার। একই জটিলতায় বিএনপির আরেক প্রার্থী এম কয়সারের মনোনয়ন বৈধ ঘোষণা করা হলেও শেরপুর ২ আসনের ধানের শীষের প্রার্থী ফাহিম চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এক দেশে দুই আইন, এটা তো একদম এক্সপেক্ট করার মতো না। আমাদের কাছে লেগেছে যে আমাদের যে রিটার্নিং কর্মকর্তা ইনি খুবই বায়াসড এবং উনি আইনের যে সঠিক প্রয়োগ এবং ওনার যে নিরপেক্ষতার একটা জায়গা ছিল, এই জায়গাটার সাথে উনি সদ্ব্যবহার করতে পারেন না। স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে ১% ভোটারের স্বাক্ষর দিতে হয়। সেখান থেকে তারা ১০ জনের তথ্য ভেরিফাই করতে গিয়েছেন, কিন্তু এই ১০ জনের মধ্যে ২ জনের ক্ষেত্রে তারা দেখেছেন তারা ঢাকা ৯-এর ভোটার না, এবং এই ২ জনেরই জানার কোনো উপায় ছিল না তারা ঢাকা ৯-এর ভোটার না। অন্যদিকে যাচাই বাছাইয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বগুড়া ২ আসনে আটকে গেলেও একই কাগজ দেখিয়ে ঢাকা ১৮ আসন থেকে তার মনোনয়নপত্র বৈধতা পায়। একই দেশের নির্বাচন কমিশনের আইন প্রয়োগে দ্বৈত নীতির এই উদাহরণ ভোটের মাঠের সামঞ্জস্য নষ্ট করছে বলে অভিযোগ তুলেছেন অনেকেই। বিশেষ করে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার প্রথম ধাপেই ইসির নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে এমন মত বিশ্লেষকদের। এই সংক্রান্ত যে পরিপত্র আছে তার মধ্যে পরিষ্কার করে বলা আছে যে ছোটখাটো কারণে মনোনয়নপত্র বাতিল করা যায় না। যারা এটা যাচাই বাছাই করছেন তাদের এন্ডে এক ধরনের গ্যাপ আছে, তারা এই মেসেজটা ঠিকমতো নিতে পারেন নাই, বুঝতে পারেন নাই, বা কিছু একটা হবে। নির্বাচন বিশ্লেষকদের প্রশ্ন, রিটার্নিং অফিসারদের এই দ্বিমুখী আচরণে প্রার্থীদের ভাবমূর্তিতে আঘাত এসেছে, তার দায় কে নেবে? দলের বাইরে গিয়ে যত পপুলারই হোক কেউ যাতে স্বতন্ত্র নির্বাচন করতে না পারে। সুতরাং এটা এক ধরনের আইনি ইঞ্জিনিয়ারিং সিস্টেম। আমার কাছে মনে হয় অনেক হেভি ওয়েটও বাদ পড়ছে স্বতন্ত্র প্রার্থী হিসাবে, এবং অন্য দলেরও অনেক লোক বাদ পড়ছে। এটা একটা এক ধরনের ইঞ্জিনিয়ারিং। বিষয়টাকে সহজ করবেন, সিম্পল করবেন। আমি একটা ছোট্ট দল, আমার ১,০০০ লোকের স্বাক্ষর বা ২,০০০ লোকের স্বাক্ষর আনছি, এই ভোটারগুলার কিন্তু প্রাইভেসি ওপেন হয়ে যাচ্ছে। বড় দল তাদেরকে আইডেন্টিফাই করতে পারে, আপনি তো ভোটারের প্রাইভেসি অ্যান্ড সিক্রেসি রাখতেছেন না। এখন পর্যন্ত সারা দেশে ৭২৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে, বৈধতা পেয়েছে ১,৮৪২ জনের। তবে আপিলে গিয়ে সংক্ষুব্ধ প্রার্থীরা যদি যৌক্তিকভাবে তাদের প্রার্থিতা ফেরত পান, তবেই ইসির নিরপেক্ষতা পুনরায় প্রতিষ্ঠিত হবে বলে মনে করেন তারা। মুজাহিদ শুভ, এখন, ঢাকা। বাছাই শেষে মনোনয়ন বাতিল ও স্থগিত হওয়া প্রার্থীরা আজ থেকে আপিল শুরু করেছেন। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সচিবালয়ে উপস্থিত হচ্ছেন তারা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সাদত অভ্র, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। অভ্র, আপিলের জন্য কি প্রার্থীরা আসতে শুরু করেছেন কিনা জানাবেন, আর কার্যক্রম শুরু হয়েছে কিনা জানাবেন? 10টা থেকে কিন্তু আজকে যে আপিল গ্রহণ সেটি কিন্তু শুরু হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে কিন্তু আপনি জানেন যে ২,৫০০ যেই নমিনেশন ফর্ম যেটি কিনা হচ্ছে জমা পড়েছিল, সেই মনোনয়নপত্র থেকে কিন্তু যাচাই বাছাইয়ের পর ১৮০০ যেই মনোনয়নপত্র সেটি কিন্তু হচ্ছে গতকাল আমাদেরকে ইসি জানিয়েছিল যে বৈধ বলে ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে আরও যারা কিনা বৈধ হতে চান, মানে বাকি যারা আছেন
অবৈধ বলে ঘোষণা হয়েছে, কিছু কিছু কিন্তু ক্ষেত্রে সেটি স্থগিত বলেও গণ্য হয়েছে কিছু মনোনয়নপত্র। সেই ক্ষেত্রে তাদের কিন্তু আজকে থেকে আপিল করার সুযোগ রয়েছে। তারা তাদের যে আইনজীবী তাদেরকে সাথে নিয়ে আসতে পারেন, তার পাশাপাশি তার পক্ষে যে যুক্তিতর্ক সেটি কিন্তু উপস্থাপন করতে পারেন আজকের দিনে। এবং এই পুরো যে আপিলের বিষয়টি এটি কিন্তু চলবে ঠিক 9 তারিখ পর্যন্ত। এর পরবর্তীতে কিন্তু 11 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত চলবে শুনানির কার্যক্রম। আজকে মূলত যেই বিভিন্ন অঞ্চল ভিত্তিক বুথ করা হয়েছে এই নির্বাচন কমিশনের সচিবালয়ে, এখানে আমরা দেখতে পাচ্ছি এখনই কার্যক্রম শুরু হতে যাচ্ছে। 10টা থেকে শুরু হওয়ার কথা রয়েছিল, এখন কিন্তু আমরা দেখছি যারা কিনা স্বতন্ত্র প্রার্থী এবং বিশেষ করে যাদের মনোনয়নপত্র অবৈধ বলে ঘোষণা করা হয়েছে তাদের বেশিরভাগই কিন্তু হচ্ছে স্বতন্ত্র প্রার্থী, যার কারণে এখানে আমরা সকাল থেকে প্রায় 8টা-9টা থেকে আসতে দেখেছি যারা কিনা স্বতন্ত্র প্রার্থী। তাদের সাথে আমরা যখন কথা বলেছি তারা বলছিলেন যে তাদের খুব ছোট ছোট সূক্ষ্ম কারণে কিন্তু এই যে তাদের যেই মনোনয়নপত্র সেটি কিন্তু হচ্ছে বাতিল বলে গণ্য করা হয়েছে, যার ফলে তারা কিন্তু বলছেন যে কোনো মুহূর্তে তাদের কথা যদি শোনা হয় তাহলে কিন্তু এই ছোট ছোট বিষয় নির্বাচন কমিশন নিশ্চয়ই ছাড় দিবে বা তাদেরকে যুক্তিতর্ক উপস্থাপন করার সুযোগ দিলে সেই ক্ষেত্রে কিন্তু তাদের পক্ষ থেকে শুনলে নিশ্চয়ই তারা এই নমিনেশন পত্র বৈধ বলে গণ্য হবে। এই মুহূর্তে কিন্তু এখানে যে অঞ্চল ভিত্তিক বিশেষ করে কুমিল্লা, রাজশাহী থেকে শুরু করে যে অঞ্চলগুলোতে প্রার্থীদের বৈধতা কম পেয়েছে বা অবৈধ যেই প্রার্থীতা তাদের সংখ্যা বেশি, সেদিকে লক্ষ্য রেখে কিন্তু হচ্ছে এখানে বেশ কয়েকটি বুথ রাখা হয়েছে। কেন্দ্রীয় মানে ঢাকার জন্য কিন্তু আলাদা করে বুথ রাখা হয়েছে। এছাড়াও উত্তরবঙ্গের জন্য যেমনি হচ্ছে একটি আনুষ্ঠানিকভাবে আলাদা করে একজন করে দাখিল ফর্ম জমা নিবে এমন অফিসার রেখেই কিন্তু হচ্ছে এখানে কার্যক্রম চালু হয়েছে। আশা করি আমরা বিকাল নাগাদ আরও জানাতে পারবো যে আসলে ভিড় কতটা পড়েছে, সারা দেশ থেকে কতখানি এই তাদের মনোনয়নপত্রের যে আপিল সেটি জমা পড়েছে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। বাছাই শেষে মনোনয়ন বাতিল স্থগিত হওয়া প্রার্থীরা আজ থেকে আপিল শুরু করেছেন, সে খবরই জানাচ্ছিলেন সহকর্মী শাহাদাত অভ্র। 6 উপজেলা আর 66টি ইউনিয়ন নিয়ে কুষ্টিয়া জেলা। কৃষি নির্ভর আর কর্মসংস্থানের জন্য শিল্প প্রতিষ্ঠান থাকলেও এই জেলার প্রধান সমস্যা মাদক। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অভিযোগ আছে সাধারণ মানুষের, আছে স্বাস্থ্য খাতেও নানা সমস্যা। 250 শয্যার হাসপাতালে 1000-এর বেশি মানুষের সেবা দিতে হচ্ছে, ফলে যথাযথ সেবা পাচ্ছেন না রোগীরা। জেলা শহরে আছে খাবার পানির সমস্যাও। আসছে নির্বাচনে কুষ্টিয়া জেলার খবর জানাতে যুক্ত হচ্ছেন গালিব ইবনে রিয়াজ। গালিব, কুষ্টিয়ার জনমানুষের আসলে সামনের নির্বাচন নিয়ে তাদের প্রত্যাশা কি, আর এই যে সকল সমস্যার কথা আমরা বলছিলাম সেই সমস্যার সমাধানে কুষ্টিয়ায় যারা আসলে প্রার্থী হিসেবে আছেন তারা কি ধরনের আশ্বাস দিচ্ছেন জানাবেন? নিশ্চয়ই আমার পেছনে একটা ছবি দেখতে পাচ্ছেন আপনি, ফকির লালন শাহ। এই কুষ্টিয়ায় যে ফকির লালন শাহ, এমনকি রবীন্দ্রনাথের কুঠিবাড়ি এবং সব কিছুই যে ঐতিহ্য, এই সব কিছু মিলে কিন্তু সংস্কৃতি মিলে এই কুষ্টিয়া। কিন্তু এই কুষ্টিয়ার আপনি বলছিলেন যে এই সমস্যাগুলো কিন্তু অনেক পুরনো সমস্যা, যেগুলোর আসলে সমাধান ইতিপূর্বে হয়নি। আমরা এখানে আসার পরে যেটা দেখেছি যে এখানকার শহরের রাস্তাঘাট যথেষ্ট চওড়া, কিন্তু এই জেলা শহরের অন্যান্য যে উপজেলাগুলো রয়েছে, বিশেষ করে যে ইউনিয়ন রয়েছে, কুষ্টিয়া 1 আসনের যে দৌলতপুর, সেখানে অনেক কিন্তু চর রয়েছে, চিলমারির চর সেখানে অবস্থিত। কিন্তু সেখানকার মানুষের শহরের সাথে যাতায়াত কিন্তু খুবই কঠিন, কারণ তাদের একমাত্র বাহন কিন্তু নৌকা। কিন্তু সেখানে অনেক সময় দেখা যায় যে নদীর নাব্যতা সংকটের কারণে তারা ঠিকমতো শহরেও আসতে পারে না। প্রধান যে সমস্যাটার কথা যদি এখানে বলতে হয় তাহলে স্বাস্থ্য খাতে একটা বড় ধরনের সমস্যা রয়েছে, কারণ মাত্র 250 শয্যার একটি জেনারেল হাসপাতাল এই কুষ্টিয়া জেলা সদরে রয়েছে। তবে সেখানে প্রতিদিন চিকিৎসা নিচ্ছেন 1000-এর ওপরের রোগী, যেখানে ডাক্তার থেকে শুরু করে নার্স সবারই কিন্তু সংকট রয়েছে। তাই যারাই এখানে চিকিৎসা নিতে আসেন না কেন, তাদের কিন্তু
চরম সমস্যার মুখোমুখি হতে হয় এবং সঠিক সময় সঠিক চিকিৎসাটা তারা পেতে বঞ্চিত হয়। এছাড়া আরও একটি সমস্যার কথা আপনি বলছিলেন যে কুষ্টিয়ায় মাদকের একটা সমস্যা রয়েছে, কারণ কুষ্টিয়া আমার পার্শ্ববর্তী যেই দেশ ভারতের সাথে কিন্তু সীমান্তে একটা সীমান্ত রয়েছে, যেখানে দৌলতপুর যে জায়গাটার নাম, সেই জায়গাটা থেকে কিন্তু অনেক বড় একটা অংশ কাঁটাতারে বেড়া না থাকার কারণে, অরক্ষিত থাকার কারণে সেখান থেকে কিন্তু অনায়াসে ভারত থেকে মাদক এই কুষ্টিয়াতে আসে, যে কারণে কুষ্টিয়ার যুব সমাজের মধ্যে মাদকের একটা ব্যাপার রয়েছে। যে কারণে এই যে আসছে নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, এই নির্বাচনে কুষ্টিয়ার যারা সাধারণ মানুষ রয়েছে তাদের একটাই দাবি, যেন এই যেই সমস্যাগুলো, বিশেষ করে নাগরিক যে সমস্যা, এখানে জেলার মধ্যে বিশুদ্ধ পানির সমস্যা রয়েছে, এই সমস্যাগুলো সমাধানে যারা উদ্যোগী হবেন তাদেরকেই আসলে পরবর্তীতে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা নির্বাচিত করতে চান এবং তাদের প্রত্যাশা তারা যেন তাদের সমস্যাগুলোর সমাধান করতে পারে। তো এই ছিল আমার কাছে কুষ্টিয়া জেলা সদর থেকে আসছে জাতীয় নির্বাচনে ভোটারদের চাহিদা নিয়ে সর্বশেষ। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্র শিক্ষার্থী সংসদ চক্ষু নির্বাচনের ভোট গ্রহণকাল, তবে আর যেন নির্বাচন পেছনের কোনো ছলছাতুরি না হয় সে বিষয়ে হুঁশিয়ারি দিয়েছে বিভিন্ন ছাত্র সংগঠন। নির্বাচন কমিশনের দাবি, ভোট নিয়ে আর কোনো শঙ্কা নেই। ফরহাদ বিন নূর জানাচ্ছেন বিস্তারিত। গত ৩০ ডিসেম্বর জকসুর ভোট গ্রহণের দিন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর এলে নির্বাচন স্থগিত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বারবার নির্বাচন পেছানোয় সেদিন প্রতিবাদও করে শিক্ষার্থীরা। নির্বাচন স্থগিতের পেছনে বড় দুটি সংগঠন ছাত্র শিবির ও ছাত্রদল একে অপরকে দায়ী করলেও প্রশাসনের দাবি কোনো পক্ষের চাপে নয়, সিন্ডিকেট সভায় সবার মতামতের ভিত্তিতেই নির্বাচন স্থগিত করা হয়। আমরা সিন্ডিকেট মিটিং ডেকেছি, সেই সিন্ডিকেট মিটিংয়ে এখানে কোনো কেউ বাইরে থেকে কেউ সামান্যতম অবশেষে আগামী ৬ জানুয়ারি ভোট গ্রহণের জন্য নতুন তারিখ ধার্য করা হয়। রোববার প্রচারণার শেষ দিনে ব্যস্ত সময় পার করেছেন প্রার্থীরা। পুরান ঢাকার ৭.৫ একরের এই ক্যাম্পাসে দীর্ঘদিন পর ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা শিক্ষার্থীদের আবেগে পরিণত হয়েছে। আমরা চাই যে যারা নির্বাচিত হবে তারা যেন আমাদের এই আশা প্রত্যাশাগুলো পূরণ করতে পারে। ৩৮ বছর পর প্রথম যোগসু নির্বাচন, তো সবারই তো প্রত্যাশা থাকে, অনেক প্রত্যাশা স্টুডেন্টদের থাকে, সেগুলো যদি পূরণ হয় তাহলে তো আমাদের অনেক সুবিধাই হবে। সেই সব প্রার্থীদেরকে নির্বাচিত হিসেবে দেখতে চাই যারা আসলে নির্বাচিত হওয়ার পর জগন্নাথের জন্য কাজ করবে। ছাত্রদল, ছাত্র শিবির সহ বিভিন্ন ছাত্র সংগঠন সমর্থিত প্যানেলের প্রার্থীরা বলছেন, আর কোনো টালবাহানা নয়, ৬ তারিখেই হতে হবে নির্বাচন। এই ৬ তারিখের পরে আর নির্বাচন কোনোভাবে পেছানো যাবে না। এই ৩০ তারিখে আমাদের নির্বাচন হতে হবে। জকসু আমাদের বিশ্ববিদ্যালয়ের একটা স্বীকৃতি, তো সেই জায়গা থেকে আমরা ৬ তারিখে আমাদের ডু অর ডাই। প্রশাসন যদি ৬ তারিখ নির্বাচন দিতে ব্যর্থ হয় তাহলে শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার বিপক্ষে যে তাদের একটা অবস্থান, এই অবস্থানে যে শিক্ষার্থীদের মনে একটা ক্ষোভের সৃষ্টি হবে, এই ক্ষোভটা নিয়ন্ত্রণ করার সক্ষমতা আমি মনে করি প্রশাসনের নেই। ইলেকশনের দিন যদি ব্যালট বাক্স ছিনতাই হয়ে যায়, যদি কোনো পোলিং এজেন্টকে ঢুকতে না দেয়, কাউকে মারধর করে, এই ইলেকশন কমিশন ব্যবস্থা নিতে পারবে কিনা সে বিষয়ে আমাদের যথেষ্ট শঙ্কা রয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের নির্বাচন কমিশন বলছে, নির্বাচন নিয়ে আর কোনো শঙ্কা নেই। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে তারা পুরোপুরি প্রস্তুত। আমরা এই নির্বাচন করার ব্যাপারে সম্পূর্ণ প্রস্তুত এবং ইলেকশন কমিশনের পক্ষ থেকে সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে মোট ভোটার ১৬,৬৪৫ জন, আর একমাত্র হল সংসদ নির্বাচনে ভোটার ১,২৪২ জন আবাসিক নারী শিক্ষার্থী। মোট ৪৯টি কেন্দ্রে স্থাপন করা হয়েছে ১৭৮টি বুথ, অর্থাৎ প্রতি ১০০ ভোটারের জন্য থাকছে একটি করে বুথ। ভোট গ্রহণ চলবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। টাকা দিয়েও পাওয়া যাচ্ছে না এলপিজি সিলিন্ডার। সারা দেশে ১ সপ্তাহেরও বেশি সময় ধরে ভোক্তা পর্যায়ে পর্যাপ্ত গ্যাস সরবরাহ করতে পারছে না কোম্পানিগুলো। এই সুযোগে ভোক্তাদের জিম্মি করে ১৩০০ টাকার সিলিন্ডার ২২০০ থেকে ২৪০০ টাকায় বিক্রি করছে অসাধু ব্যবসায়ীরা। এতে ভোগান্তিতে পড়েছেন বাসাবাড়ির, রেস্তোরাঁ, এলপিজি ব্যবহারকারীরা। আমদানি সংকট নাকি সিন্ডিকেট চক্র, সে উত্তরে খুঁজেছেন তৌহিদুল তারেক। পরিবার থেকে ফোন দিয়েছিলাম যে গ্যাস নেব,
রাজধানীর সেন্ট্রাল রোডের সেকেন্ড লেনের সোহাগ এন্টারপ্রাইজে এলপিজির ক্রেতা সেজে আমরা। আমি আপনার দোকানের কাছাকাছি আইসা পড়ছি। বিভিন্ন তথ্য নিয়ে সচেতনভাবে উত্তর এলো দোকানের সামনে অবস্থান করার। গ্যাসের মূল্য 2200 টাকা। বোতল নিয়ে আসেন। প্রাইস কত ভাইয়া? 2200 টাকা। এরপরই ক্যামেরা নিয়ে হাজির হলাম। বদলে গেল সিলিন্ডারের মূল্য। আমরা বিক্রি করতে আমরা 1500 টাকা। ফোনে 12 কেজি এলপিজির মূল্য 2200 টাকা বললেও ক্যামেরা দেখে মূল্য হয়ে যায় 1500 টাকা। কেন, এর উত্তর নেই। আপনি আমাদেরকে বললেন 1500 টাকা, ওনাকে বললেন 2200 টাকা। এই জায়গাটা কেন আপনারা তৈরি করতেছেন? এভাবেই ভোক্তাদের জিম্মি করে চড়া মূল্যে এলপিজি সিলিন্ডার বিক্রি করছে জামালের মতো অসাধু ব্যবসায়ীরা। এদিকে এমন সংকটে এলপিজির এমন দামের পেছনে কোম্পানিকে দায়ী করছে পরিবেশকরা, আর পরিবেশকদের দায়ী করছে খুচরা ব্যবসায়ীরা। মনে করেন আগে আমরা বিক্রি করতাম হলো 1300 থেকে 1350 টাকা। এখন এই গ্যাসটা মানে ওনাদের কাছ থেকে কিনতে গেলে 1800 থেকে 1900 টাকা, মানে আমাদেরই কিনে আনতে হইতেছে। এক সপ্তাহেরও বেশি সময় ধরে রাজধানী সহ সারা দেশে চলছে এলপিজি গ্যাসের সংকট। মালিবাগ থেকে কেরানীগঞ্জ, সেখান থেকে মানিকনগর ঘুরেও গ্যাস পাননি শ্রীকৃষ্ণ দেবনাথ। এই যে গ্যাসের জন্য আমি কেরানীগঞ্জ পর্যন্ত গেছি, কোথাও গ্যাস নেই। গতকালকে এসে গেছি, পরশুদিন এসে গেছি, মানে গ্যাস দিতে পারছে না। ওই যে এখন লাকড়ি চুলা ব্যবহার করতেছি পিছনে। যত তাড়াতাড়ি হোক এটা সমাধান একটা আসুক। সরবরাহকারী কোম্পানিগুলো বলছে শীতে চাহিদা বেশি থাকলেও ভূ রাজনৈতিক সমস্যা ও জাহাজ সংকটের কারণে তৈরি হয়েছে এমন সংকট। There are various sources. So one of the prominent sources have experiencing a shortage, due to geopolitical reasons. So that is the main reason. Looks like it is going to take about 15 to 20 days or maybe even more. একই ভাষ্য বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের। দিয়েছেন দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস। নভেম্বর গত বছরে আমদানি হয়েছিল 1,80,000 টন, আর এই বছর নভেম্বরে আমদানি হয়েছে 1,05,000 টন। সো বিকল্প উৎসটি তারা খুব দ্রুত আনতে পারেন সিঙ্গাপুর থেকে। সো এটা তো দ্রুত এটা সমাধান হবে। তবে এমন পরিস্থিতিতেও সিলিন্ডার গ্যাস দ্বিগুণ মূল্যে বিক্রির সুযোগ নেই বলে জানিয়েছে ভোক্তা অধিকার অধিদপ্তর। জাহাজ ও আমদানি সংকটের কারণে খুব দ্রুত কোনো আশার খবর পাওয়ার সম্ভাবনা খুব কম এলপিজি ব্যবহারকারীদের জন্য। তবে এই সুযোগকে কাজে লাগিয়ে যেসব অসাধু ব্যবসায়ীরা উচ্চ মূল্য হাঁকাচ্ছেন তাদের বিরুদ্ধে অভিযোগ দায়েরের আহ্বান ভোক্তা অধিদপ্তরের। তহিদুল তারেক, এখন ঢাকা। 24-এর গণঅভ্যুত্থানে আশুলিয়ায় 6 জনের মরদেহ পোড়া সহ 7 হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত কর্মকর্তা জানে আলম খানকে আজ তৃতীয় দিনের মতো জেরা করবেন আসামি পক্ষের আইনজীবীরা। এ নিয়ে আরও জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন ইমদাদুল আজাদ। ইমদাদ, জেরা কি শুরু হয়েছে কিনা জানাবেন, আর এর আগের জেরায় কি জানিয়েছিলেন তদন্ত কর্মকর্তা? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজকে এই জেরা সম্পন্ন হবে। এখনো জেরা সম্পন্ন হয়নি, জেরা শুরু হয়নি। বেলা 10:30টার পরে এই আশুলিয়ায় যে 6 জনকে লাশ পোড়ানোর ঘটনা সহ 7 জনকে যে হত্যার ঘটনা, সেই ঘটনায় আজকে তৃতীয় দিনের মতো তদন্ত কর্মকর্তাকে জেরা করবেন আসামি পক্ষের আইনজীবীরা। বেলা 10:30টার পরে সাধারণত ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়। এরপরেই আমরা জানতে পারবো যে আসলে জেরা শুরু হয়েছে কিনা। গতকাল এই মামলার দ্বিতীয় দিনের মতো জেরা সম্পন্ন হয়। এর আগে এই মামলায় মূলত মোট আসামি 16 জন, এর মধ্যে 8 জন গ্রেফতার রয়েছেন এবং 8 আসামি পলাতক রয়েছেন। পলাতক আসামিদের মধ্যে ওই এলাকার সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ পুলিশের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা পলাতক রয়েছেন। আর যারা গ্রেফতার রয়েছেন, গ্রেফতার আসামিদের প্রায় প্রত্যেকেই আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ এবং গোয়েন্দা বিভাগের সদস্য। এবং গ্রেফতার আসামিদের মধ্যে একজন শেখ আফজালুল হক, তিনি রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মামলাগুলোর মধ্যে দ্বিতীয় কোনো রাজসাক্ষী। প্রসিকিউশন যেটি জানিয়েছে যে তিনি রাজসাক্ষী এই মামলার সত্য উন্মোচন করেছেন। আমরা বলতে পারি যে এই মামলাটি কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। এই জেরা সম্পন্ন হওয়ার পরে সাধারণত যুক্তিতর্কের দিকে এগোয়। এরপরেই রায়ের একটি তারিখ নির্ধারণ করা হয়। এছাড়া আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ আরো কিছু মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। বিশেষ করে আমরা জানি যে জুলাই আগস্টের যে অভ্যুত্থানে সেখানে সবচেয়ে বড় গণহত্যা হয়েছিল রাজধানীর যাত্রাবাড়ি এলাকায়। ওই এলাকায় প্রসিকিউশন যেটি জানিয়েছে যে প্রায় 400 জনকে হত্যা করা হয় এবং এই হত্যাকাণ্ডের পিছনে ওই
ওই থানার ওসি আবুল হাসান সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন। আবুল হাসান ইতোমধ্যে গ্রেফতার আছেন। তার এর আগে আবুল হাসানের বিচার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট করা হয়েছিল। এখন তাকে দ্রুত বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাকে হাজির করা হচ্ছে কয়েকদিন। আজকে এই মামলাটির শুনানি হওয়ার কথা রয়েছে আবুল হাসানের। এনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন ইমদাদুল আজাদ। মেহেরপুরে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। এর মধ্যে 1 জানুয়ারি থেকে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস শুরু হয়েছে। সকালবেলা ঠান্ডার তীব্রতা বেশি থাকে আর ঘন কুয়াশায় খুব বেশি দূর দেখা সম্ভব হয় না। এর ফলে শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছাতে ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীরা। মেহেরপুর থেকে শীতে শিক্ষার্থীদের ভোগান্তির খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজাহিদ আল মুন্না। মুন্না, মেহেরপুরে এখন তাপমাত্রা কেমন দেখছেন আর শিক্ষার্থীরা কি বলছে? অ্যানি, আপনাকে প্রথমেই জানিয়ে রাখি, মেহেরপুর কিন্তু টানা শীতের মধ্যে দিয়ে যাচ্ছে। টানা সপ্তাহ জুড়েই কিন্তু মেহেরপুরের তাপমাত্রা 10-এর নিচে থাকছে। আজ সকাল 9টায় মেহেরপুর চুয়াডাঙ্গা যে আঞ্চলিক আবহাওয়া অফিস, তারা 9টার সময় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে 9.2 ডিগ্রি সেলসিয়াস, যা গত সপ্তাহ জুড়েই কিন্তু এই তাপমাত্রাটা 8 থেকে 10-এর মধ্যে সীমাবদ্ধ থাকছে। এদিকে 1 জানুয়ারি থেকে মেহেরপুরের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু ক্লাস শুরু হয়েছে, যার ফলে অনেক স্কুলই কিন্তু শুরু হয় 7টা 15 থেকে শুরু করে 7:30 বা 8টার দিকে। এতে করে কিন্তু বিভিন্ন ধরনের ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে শিক্ষার্থীদের। বিশেষ করে অনেকেই কিন্তু দূর দূরান্ত থেকে শহরমুখী হচ্ছে, স্কুলে আসছে। শহর থেকে অনেকে 10 কিলোমিটার বা 15 কিলোমিটার দূরে থেকেও কিন্তু অনেক শিক্ষার্থীরা স্কুলে আসে। তো সকালে যেহেতু অতিরিক্ত কুয়াশা এবং হিমেল হাওয়ার ফলে যানবাহন কিন্তু স্বাভাবিক সময়ের চাইতে অনেক কম থাকে রাস্তাঘাটে, যার ফলে শিক্ষার্থীরা যানবাহন পেতে এক ধরনের ভোগান্তির মধ্যে পড়ে, যার ফলে অনেকেই কিন্তু স্কুলে আসতে বিলম্ব হচ্ছে। আমি কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন ভোরে 6টার পরেই কিন্তু তাদের উঠে রেডি হয়ে স্কুলমুখী হতে হয়, যার ফলে অতিরিক্ত ঠান্ডা, হিমেল হাওয়া, ঘন কুয়াশা সব মিলিয়ে তারা কিন্তু কাঁপতে কাঁপতে স্কুলমুখী হয় এবং স্কুল থেকে বাড়ি থেকে বের হওয়ার পরেই তাদের মূল যে ভোগান্তি সেটাতে পড়তে হয়। রিক্সা বা অটো রিক্সা বা বা ইজি বাইক কোনো কিছুই কিন্তু ওই সময়তে ঠিকমতো পাওয়া যায় না, তাই অনেকে অনেক সময় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে কিন্তু তারা যানবাহন পায় এবং স্কুলমুখী হতে হয়। আমি কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যেহেতু 2-3 দিন থেকে ক্লাস শুরু হয়েছে এবং প্রথম দিন থেকে কিন্তু শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, তবে যেহেতু অতিরিক্ত ঠান্ডার কারণে স্কুলে উপস্থিতির সংখ্যা কিন্তু অনেক কম। আমি এই ছিল আমার কাছে মেহেরপুর থেকে শীতে শিক্ষার্থীদের স্কুলে আসার সর্বশেষ পরিস্থিতি। মেহেরপুরের শীত পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মুজাহিদ আল মুন্না। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রার্থীদের কাছ থেকে প্রত্যাশা বাড়ছে রাজশাহীর গ্রাম ও শহরের নারী ভোটারদের। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের পাশাপাশি ভোট শেষে প্রার্থীদের পাশেও পেতে চান তারা। আসন্ন নির্বাচনে তারা এমন একজন প্রতিনিধি বেছে নিতে চান যিনি বৈষম্য ছাড়া নারীর উন্নয়নে কাজ করবেন, ভূমিকা রাখবেন নিরাপত্তা, ন্যায্য মজুরি ও নারী শিক্ষা উন্নয়নে। সজীব আহমেদের ক্যামেরায় রাকিবুল হাসানের প্রতিবেদন। দালানের শহর, উঁচু নিচু বরেন্দ্র চরাঞ্চল আর সমতল জলাশয়ের ভৌগোলিক বৈচিত্র্যতায় ঘেরা রাজশাহী শহর, যেখানে মোট জনসংখ্যার 49.51% নারী, ভোটার 50%-এর বেশি। 70% কৃষি পেশার এই জেলায় পুরুষের সাথে পাল্লা দিয়ে শ্রমে ঘামে এগিয়ে আছেন নারীরা, যার মধ্যে ক্ষুদ্র নৃগোষ্ঠী সবচেয়ে বেশি। কাজে যাওয়া আসার পথে যাদেরকে শিকার হতে হয় নানা ধরনের হয়রানির, রয়েছে মজুরি বৈষম্যের গ্লানি। আগামী নির্বাচনে এসব থেকে মুক্তির প্রতিশ্রুতিই খুঁজছেন তারা। মানুষের সম্পূর্ণ দেয় না, এইভাবে দিন চালায় আমাদের। উচাডাঙ্গা গ্রামের বৃদ্ধা জাচিন্দা মারান্ডি মাঠে কাজে যেতে পারেন না, তাই করছেন গৃহস্থালির কাজ। কৃষিতে মেশিনারিজের ব্যবহার বেড়ে যাওয়ায় দুশ্চিন্তায় আছেন অন্যরাও। আধুনিক যুগে বিভিন্ন প্রযুক্তির দ্বারায় কৃষি কাজের হচ্ছে, এটার জন্য আমরা চাই যেন কারিগরি প্রশিক্ষণ। বরেন্দ্র অঞ্চলের পানির সমস্যা দূর করা, শিক্ষা লাভের সুযোগ,
স্বাস্থ্যসেবা সহ নারীবান্ধব কর্মপরিবেশ সৃষ্টি করতে আসছে নির্বাচনে প্রতিশ্রুতি চান তারা। মানে বাইরে যাতায়াতের জন্য সমস্যা হয়, গাড়ি পাইতে দেরি হয়। তারপরে ধরেন স্কুলে, এখানে কাছে কোনো স্কুল নেই, বাচ্চাদেরকে পড়ানোর জন্য অনেক অসুবিধা হয়। কেবল গ্রামীণ নয়, শহরের উদীয়মান নারী উদ্যোক্তারাও চান গুরুত্ব দেয়া হোক কর্মসংস্থান আর অর্থনৈতিক উন্নয়নে। আগামী সরকারের কাছে এটা চাওয়া যে আমরা নতুন নারী উদ্যোক্তা, তারা যেন আমাদের পাশে থেকে নিরাপত্তার একটা জায়গা করে দেয়। যে এই রাষ্ট্রে আসুক তার প্রতি ভালো কিছু আশা করি, ভালোভাবে থাকতে পারি, ব্যবসা বাণিজ্য করতে পারি, আমাদের উন্নয়ন হয়। আলো নারীরা যে শুধু বঞ্চিত তা না, এখানে আর একটা গোষ্ঠী আছে যেটাকে নৃগোষ্ঠী বা আদিবাসী গোষ্ঠী বলা হয়। তাদের মধ্যে শিক্ষার আলোও নেই, তারা সমাজে পিছিয়ে আছে অনেকটা, আর তারা উপরে ওঠার জন্য যে একটা সুযোগ সুবিধা সেটা সে সরকারিভাবে কোনো মতেই আমরা তাদেরকে পৌঁছায় দিতে পারি না। এদিকে নারীদের সামাজিক নিরাপত্তায় প্রার্থীর বাইরেও রাজনৈতিক নেতাদের দায়িত্ব নিতে হবে বলে মনে করেন উন্নয়ন কর্মীরা। জনসংখ্যার অর্ধেক যেহেতু নারী, এবং তাদের অগ্রযাত্রা যদি আমরা অব্যাহত না রাখতে পারি, আসলে রাষ্ট্রের যে উন্নতি, যে আমার উন্নয়নের যে ধারা, সেটা কিন্তু অব্যাহত থাকবে না। এক্ষেত্রে অবশ্যই আমাদের যে নির্বাচনে যে প্রার্থীরা রয়েছেন তাদেরকে অবস্থান নিতে হবে। নির্বাচন অফিসের তথ্য মতে রাজশাহী জেলার মোট ভোটার সংখ্যা 22,63,964 জন। এর মধ্যে পুরুষ ভোটার 11,23,904 জন, নারী 11,40,035 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার 25 জন। রাকিবুল হাসান, এখন, রাজশাহী। মাদক পাচারের অভিযোগে ভেনেজুয়েলার পর এবার কলম্বিয়াও সামরিক পদক্ষেপের হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি কিউবার বর্তমান সরকারও পতনের দ্বারপ্রান্তে রয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। আঙুল তুলেছেন মেক্সিকোর দিকেও। তৌহিদুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। ভেনেজুয়েলায় দুর্ধর্ষ অভিযানের পর এবার কলম্বিয়া, কিউবা এবং মেক্সিকোর দিকে নজর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এরই মধ্যে ভেনেজুয়েলার মতোই কলম্বিয়ার বিরুদ্ধেও কোকেন তৈরি করে যুক্তরাষ্ট্রে পাচারের অভিযোগ তুলে প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোকে ইঙ্গিত করে হুমকি দিয়েছেন ট্রাম্প। এমনকি ভেনেজুয়েলার মতো কলম্বিয়াতেও একই ধরনের অভিযান পরিচালনার পক্ষে যুক্তিও তুলে ধরেছেন মার্কিন প্রেসিডেন্ট। Colombia is very sick too, run by a sick man who likes making cocaine and selling it to the United States, and he's not going to be doing it very long, let me tell you. সাংবাদিকদের প্রশ্নের জবাবে কিউবার বর্তমান সরকারও খুব শিগগিরই পতনের মুখে পড়তে যাচ্ছে বলে সতর্ক করেছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র দেশটিতে সরাসরি সামরিক অভিযান চালাবে কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, প্রস্তাবটি মন্দ নয়, তবে দেশটি এমনিতেই ভেঙে পড়ার দ্বারপ্রান্তে রয়েছে। Cuba is ready to fall, you know. Yes. Cuba looks like it's ready to fall. I don't know if they're going to hold out. But Cuba now has no income. They got all of their income from Venezuela. রোববার এয়ারফোর্স ওয়ানে দাঁড়িয়ে মেক্সিকোকে নিয়েও একই ধরনের সমালোচনা করেছেন ট্রাম্প। মেক্সিকোর বিরুদ্ধেও যুক্তরাষ্ট্রকে কিছু একটা করতে হবে বলে তাগিদ অনুভব করছেন বলে জানিয়েছেন রিপাবলিকান এই প্রেসিডেন্ট। তৌহিদুর রহমান, এখন, বিশ্ব। ইরানে চলমান বিক্ষোভ দমনে ব্যর্থ হলে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাশিয়ায় পালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম। এর কিছুক্ষণ পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফার্সি ভাষায় ইরানকে কড়া বার্তা দিল মার্কিন পররাষ্ট্র দপ্তর। প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে ঝামেলা না করার আহ্বান জানায় যুক্তরাষ্ট্র। তৌহিদুর রহমানের আরও একটি প্রতিবেদন। অর্থনৈতিক দুরবস্থায় ইরানের সাধারণ জনগণের নাগালের বাইরে জীবনযাত্রার ব্যয়। এর প্রতিবাদে সোমবার টানা 9 দিনে গড়িয়েছে বিক্ষোভ। সহিংস রূপ নেয়, ঝরছে একের পর এক প্রাণ। ধরপাকড় চালিয়েও বিক্ষোভের উত্তেজনা কমাতে পারছে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। উল্টো এক শহর থেকে আরেক শহরে ছড়িয়ে পড়ছে বিক্ষোভের আগুন। এমন উত্তাল পরিস্থিতির মধ্যে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বিক্ষোভকারীদের দাঙ্গাবাজ বলে আখ্যা দিয়েছেন, আর আন্দোলনকারীদের দমনে দিয়েছেন নির্দেশও। এমনকি বিক্ষোভকারীদের হত্যার অভিযোগ এনে শুক্রবার ইরান সরকারের বিরুদ্ধে ট্রাম্পের দেয়া সরাসরি হস্তক্ষেপের হুমকিতেও মাথা নত না করার অঙ্গীকার করেছেন খামেনি। به قصد ناامن کردن کشور پشت سر بازاری‌های مؤمن و سالم و انقلابی قرار بگیرن، از اعتراض اونها سوء استفاده کنن، اغتشاش کنن، اصلا قابل قبول نیست مطلقاً।
বিক্ষোভ চলাকালে প্রথমবারের মতো সর্বোচ্চ নেতার এই ভাষণে রোববার থেকে বিক্ষোভ উত্তেজনার পারদ ৮০টি শহরের ২ শতাধিক জায়গায় ছড়িয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে গোয়েন্দা তথ্যের বরাতে চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে দ্য টাইমস ও ইরান ইন্টারন্যাশনাল সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম। দাবি করা হয়, বিক্ষোভ দমনে ব্যর্থ হলে রাশিয়া পালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে খামেনির। তার যাত্রাবহরে থাকতে পারেন পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ ২০ সহযোগী। নিরাপত্তার স্বার্থে ইরানের সুপ্রিম লিডার খামেনির দেশ ত্যাগের এই ব্যাকআপ প্ল্যান ফাঁস নিয়ে সরকারের উচ্চ পর্যায় থেকে এখনো কোনো মন্তব্য করা হয়নি। এই যখন অবস্থা, তখন ফরাসি ভাষায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানের উদ্দেশ্যে করা বার্তা দিল মার্কিন পররাষ্ট্র দপ্তর, যেখানে লেখা রয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে ঝামেলা করো না। এদিকে আন্দোলন নিয়ন্ত্রণের অংশ হিসেবে রোববার থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। এমনকি যে কোনো পরিস্থিতি মোকাবিলায় ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা মহড়াও শুরু করেছে তেহরান। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। বিপিএলে দ্বিতীয় দিনের ম্যাচ শেষ ওভারে মুস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ৫ রানের জয় তুলে নিয়েছে রংপুর রাইডার্স। সিলেটে টস হেরে আগে ব্যাট করে রংপুর রাইডার্স তোলে ৫ উইকেটে ১৫৫ রান। ৪১ বলে ৫১ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন মাহমুদুল্লাহ। শেষ দিকে খুশদিল শাহ ২১ বলে অপরাজিত ৩৮ রান যোগ করেন। জবাব ১৫৬ রানের লক্ষ্য তারাই ভালো শুরু করলেও মাঝের ওভারে গতি হারায় ইনিংস। চাপ বাড়ে ধীরগতির ব্যাটিংয়ে। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ১০ রান। মুস্তাফিজুর রহমানের নিয়ন্ত্রিত বোলিংয়ে সমীকরণ মেলাতে পারেনি ঢাকা। Just a single. Inside edge. Through the keeper. শেষ করবো এখন বাণিজ্য, তবে তার আগে শিরোনামগুলো আরও একবার। মনোনয়নের বাছাই দ্বৈত নীতি প্রয়োগের অভিযোগ প্রার্থীদের। প্রার্থিতা ফিরে পেতে আপিল শুরু। নির্বাচনের পরিবেশ সন্তোষজনক বললেন সিইসি। যোগসু নির্বাচন পেছানোর আর কোনো ছলছাতুরি নয়, হুঁশিয়ারি বিভিন্ন ছাত্র সংগঠনের। কাল ভোট গ্রহণ নিয়ে শঙ্কা নেই, দাবি কর্তৃপক্ষের। টাকার এলপিজি সিলিন্ডার কিনতে গুনতে হচ্ছে ২২০০ থেকে ২৪০০ টাকা। সরবরাহ সংকটের অজুহাত ব্যবসায়ীদের, ক্ষুব্ধ ব্যবহারকারীরা। এবং এবার কলম্বিয়া ও কিউবাকেও হুমকি ট্রাম্পের। ঝামেলা না করতে ইরানকেও কড়া বার্তা। বিক্ষোভ দমনে ব্যর্থ হলে রাশিয়ায় পালানোর পরিকল্পনা খামেনির। এ ছিল এখন বাণিজ্যের আয়োজনের সাথে থাকার জন্য ধন্যবাদ।